স্টাডি। আমরা আরআরবির জন্য ক্লাস করছি। আজকে আমাদের রিজনিং এর উপরে ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে 27 নম্বর ক্লাস। চলো, সবার প্রথমে আমাদেরকে কি বলছে, যদি একটি সাংকেতিক ভাষায় পাইপ পিআইপি কে লেখা হয় 169,165, তাহলে SWAN কে আমাদেরকে এর কি অক্ষর লেখা হবে এবং শেষ অক্ষরটা কি সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তো এটা করার জন্য আমরা হেল্প নেব ছকের। এই ছকটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে কিন্তু আমরা রিজনিংগুলো করব। পি আমার কোন পজিশনে রয়েছে, পি যেখানে রয়েছে দেখো এখানে এই পজিশনে, ঠিক আছে। এখানে আমাদের এইটা হচ্ছে এই 13, তারপরে হচ্ছে 14, তারপরে 15, তারপরে 16, তার মানে পি 16 নম্বরে রয়েছে এবং আমাদের এখানে এই কোডটাও কিন্তু তাহলে 16 হয়ে যাবে। আচ্ছা, আই চলে এসো, এইখানে রয়েছে এই এইচ মানে হচ্ছে 8 আমরা জানি, আর এটা হয়ে যাবে 9, তার মানে দেখো আয়ের কোডটা 9 ঠিকই আছে। পি আবার কিন্তু এখানে 16 আর ই হচ্ছে আমাদের 5, তাহলে আমরা এন এর কোড কত সেটা দেখব। এন এর কোড কিন্তু আমাদের এখানে 14, তাহলে শেষ অঙ্ক 4, সুতরাং এই যে 4 আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি। আরআরবিতে এই সমস্ত প্রশ্ন এসছে, ঠিক আছে। জাস্ট যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলোকে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তোমাদেরকে এই সমস্ত প্রশ্নগুলো করে যাও, তোমাদের কিন্তু খুব হেল্প হবে। পরের প্রশ্ন বলছে, যদি দক্ষিণ পরিণত হয় দক্ষিণ পূর্বে, তাহলে উত্তর হবে, জিজ্ঞাসা করছে। আমরা ছকটা টেনে নিই। এই দিকটা মনে করো উত্তর দিক, আর এই নিচেই থাকবে দক্ষিণ দিক। সবসময়ের জন্য আমরা উপরের দিকটা উত্তর দিক ধরবো, তাহলে এই সাইডে আমাদের থাকবে পশ্চিম দিক, আর এই দিকে হবে আমাদের পূর্ব দিক। তোমরাও খাতায় এইভাবে টেনে নেবে। এবার আমাদেরকে কি বলছে, দক্ষিণ পরিণত হয় দক্ষিণ পূর্বে। দক্ষিণ যখন পরিণত হবে দক্ষিণ পূর্বে, তাহলে আমরা এটাকে ছকটা এইভাবে টানবো। দেখো এখানে দক্ষিণ যেটা দক্ষিণ পূর্ব দিকে পরিণত হচ্ছে, আর তাহলে উত্তর কি বলছে আমাদের এখানে, উত্তর কোন দিকে, উত্তর হয়ে যাবে আমাদের এখানে কিন্তু উত্তর পূর্ব, তাই তো। তার মানে এই লাইনটা চলে আসবে, সুতরাং এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। চলো, সমস্ত প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের তোমাদেরকে পরপর করিয়ে দেবো। এখানে সবার প্রথমে কি বলছে, একজন গাড়ি চালক এ বিন্দু থেকে শুরু হয়, পূর্ব দিকে 18 কিমি ড্রাইভ করে, তারপর তিনি ডান দিকে বাঁক নেন, 13 কিমি ড্রাইভ করে। এটা করার জন্য আমাদেরকে দিক নির্দেশকের ছক, সবার প্রথমে আমরা এই ছক টেনে নিলাম। ঠিক আগে যেভাবে করছিলাম এটা উত্তর দিক, আর নিচেই থাকবে সবসময় এইভাবেই করবে দক্ষিণ দিক। এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এইদিকে থাকবে আমাদের পূর্ব দিক। এখন সবার প্রথমে এ বিন্দু মনে করো, এই যে মাঝখানে এটা এ বিন্দু, এইখান থেকে যাত্রা শুরু হচ্ছে, কোন দিকে যাবে, পূর্ব দিকে 18 কিমি, পূর্ব দিকে চলে যাবে 18 কিমি গেল, তাহলে এই রাস্তাটা হচ্ছে আমার কতটা রাস্তা, 18 কিমি রাস্তা, ঠিক আছে, 18 কিমি। এবার চলো এর পরে কোন দিকে যাবে, ডান দিকে বাঁক নেবে এবং 13 কিমি যাবে, তাহলে ডান দিকে বাঁক নিল এবং 13 কিমি গেল। চলে এসো এরপরে বলছে ডান দিকে মোড় নেন এবং 29 কিমি যাবে। যখন 29 কিমি যাবে মনে রাখবে এই লাইন ছেড়ে বেরিয়ে আসবে। তার কারণ কি, এই উপরে দেখো এইটা হচ্ছে 18 আর এইটা হচ্ছে 18, মনে রাখবে এইভাবে করলে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর নিচেই টোটাল এটা হচ্ছে 29, তাহলে বাড়তি রয়েছে এখানে কতটা, বাড়তি এইটুকু কিন্তু আমাদের 11 থাকবে, ঠিক আছে। এরপরে আবার 17 কিমি ডান দিকে মোড় নেবে, সুতরাং 17 কিমি যখন ডান দিকে মোড় নেবে আবার এই লাইন ছেড়ে বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই দিকটা হচ্ছে 13, তার মানে এর মাঝখানে এই অংশটা 13 হবে, আর এর বাইরে এই টোটালটা হচ্ছে আমাদের 17, তাহলে বাড়তি কতটা যাবে, 4 কিমি। তাহলে এই যে 4 কিমি যাওয়ার পরে এবার আমাদের কিন্তু দেখো এরপরে এবার আমাদের কি বলছে, তিনি চূড়ান্ত ডান দিকে বাঁক নেন, তাহলে ডান দিকে বাঁক নেবে এবং 11 কিমি, অর্থাৎ 11 কিমি কেন এই জায়গায় এই পজিশনে এসে থামবে কেন, তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই নিচে এটা হচ্ছে 11, তাহলে এই অংশটাও আমাদের কিন্তু 11 হবে, এবং এই অংশটা 4, মানে এই অংশটাও কিন্তু আমাদের এপির মধ্যে ডিস্টেন্সটাও 4। এই জায়গাগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে না, তাহলে রিজনিং যেই সেই তোমরা করে ফেলতে পারবে। এই পি থেকে এবার এর দিকে আসতে হবে, তাহলে দক্ষিণ দিকে যেতে হবে। দক্ষিণ দিকে কতটা যেতে হবে, 4 কিমি যেতে হবে, তাহলে দক্ষিণ দিকে 4 কিমি যাওয়ার মানে অপশান কিন্তু আমাদের এ রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরিষ্কার হচ্ছে। চলো এখানে এর পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কি বলছে, 91 অর্থাৎ 91 জন সবাই উত্তর দিকে একটি সারিতে দাঁড়িয়ে আছে, এক্স ডান প্রান্ত থেকে 12তম,
যেখানে ওয়াই বাম প্রান্ত থেকে 86তম, এক্স এবং ওয়াই এর মধ্যে কতজন লোক আছে। মনে করো এই দিকটা হচ্ছে বাম দিক আর এই দিকটা হচ্ছে ডান দিক, রাইট সাইড আর লেফট সাইড। এখন ডান প্রান্ত থেকে আমাদেরকে বলছে এক্স রয়েছে 12তম, অর্থাৎ আমরা এই দিক থেকে যদি আসি তাহলে 12তম স্থানে কিন্তু আমাদের রয়েছে এক্স। ঠিক আছে, টোটাল রয়েছে কতজন, টোটাল হচ্ছে আমাদের এখান থেকে টোটাল হচ্ছে 91 জন। এবার বলছে ওয়াই বাম প্রান্ত থেকে 86তম। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমরা এদেরকে যোগ করব না 12 আর 86, 91কে ছেড়ে বেরিয়ে যাবে, তার মানে আমাদেরকে বুঝতে হবে এখান থেকে এর ভিতরে কিন্তু ঢুকে যাবে, এক্সকে ক্রস করে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাই যদি হয় এটা কততম বলেছে, এটা হচ্ছে ওয়াই এই পজিশনে রয়েছে, এটা হচ্ছে 12তম, আর এখানে এক্স রয়েছে আমাদের 86, তাই তো। এখন এদের মধ্যে গ্যাপ বা এদের মধ্যে কতজন আছে সেটা আমাকে জিজ্ঞাসা করছে। চলো এবার আমাদেরকে সবার প্রথমে এই যে এক্স যে পজিশনে রয়েছে 12তম শেষের দিক থেকে, এটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে এই বাঁ দিক থেকে কততম স্থানে রয়েছে। তাহলে এক্স বাঁ দিক থেকে রয়েছে, এক্স হচ্ছে বাঁ দিক থেকে আমাদের এই 91, তার থেকে আমরা 12 বিয়োগ করব, করে একটা 1 যোগ করব। ঠিক আছে, তাহলে এইখানে এই 1টা যোগ করে দাও, 92 হয়ে যাবে, তার থেকে 2 মানে 0, আর এখানে হচ্ছে 80তম। তার মানে এক্স হচ্ছে এদিক থেকে 80তম আর ওয়াই হচ্ছে 86তম। তার মানে এদের মধ্যে জিজ্ঞাসা করছে, তার মানে মধ্যে বলতেই কতজন লোক থাকবে, 81 থাকবে, মানে 82, 83, 84 আর 85 পর্যন্ত থাকবে, মানে 5 জন থাকবে। তাই এখানে উত্তর হয়ে যাবে অপশান সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা রিজনিং, ঠিক আছে, আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর জন্য যদি ক্লাস করতে চাও, বিশেষ করে সামনে তোমাদের গ্রুপ ডি আছে, তো 3 মাস ধরে তোমরা রিজনিং ক্লাস করতে পারবে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে হাতে ধরে করানো হবে। 499 পেমেন্ট করলে তোমরা কিন্তু রিজনিং ব্যাচটাতে চলে আসতে পারবে। এই নাম্বারের সঙ্গে ডিটেলস জেনে নাও। এবং এছাড়া আমাদের ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ রয়েছে, যারা ম্যাথে উইক আছো তারা ম্যাথের জন্য আমাদেরকে সঙ্গে যোগাযোগ করতে পারো, শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা ম্যাথ শেখাই। এবং বিশেষ করে WBSSC, ঠিক আছে, WBSSC গ্রুপ সি এবং ডি, এই গ্রুপ সি এবং ডি এর জন্য যদি প্রিপারেশান নিতে চাও, ম্যাথের জন্য আমরা কিন্তু তোমাদেরকে স্পেশালভাবে গাইড করব, তো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। হ্যাঁ, স্পেশালভাবে অঙ্ক করার জন্য শর্টকাট টেকনিক, সবচেয়ে বড় কথা হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক হবে, আর রিজনিংটাও আমরা চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে শেখাবো। চলো পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন আমাদেরকে এই সমস্ত রিজনিং করার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম আমি এই টেবিলটাকে তৈরি করে নেব। ঠিক আছে, প্রত্যেকটা টেবিলে সকলকে আমরা শিফট করাবো, তার আগে আমি একটু ছকটা টেনে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। হ্যাঁ, এবার আমরা এক এক করে দেখব কাকে কোন জায়গায় বসাতে হবে। সবার প্রথমে দেখো এখানে যে কজন রয়েছে তার মধ্যে এখানে বলছে এল এবং জে এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসেন, এল এর ডান দিক থেকে গণনা করা হয়। এখানে কিন্তু এল এর ডান দিক থেকে গণনা করা হবে, এটাও কিন্তু বলে দিচ্ছে। তার মানে আমরা যদি এল কে এইখানে বসাই, ঠিক আছে, এবং এল আর জে এর মধ্যে শুধুমাত্র একজন বসে, মানে এইখানে আমাকে জে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে কি বলছে, শুধুমাত্র একজন ব্যক্তি জে এবং এন এর মধ্যে বসে। ভেরি গুড, জে এবং এন এর মধ্যে একজন ব্যক্তি বসে, তার মানে নিশ্চয়ই এন এইখানে হবে। অনেকে বলতে পারে এদিকে আর হবে না, কারণ কি এইখানে এল তো অলরেডি বসে গিয়েছে এবং একজন বসছে এন আর জের মধ্যে, তার মানে এদিকেই হবে। চলো শুধুমাত্র একজন ব্যক্তি এল এবং ডব্লু এর মধ্যে বসেন। এখন এল আর ডব্লু আমরা কোথায় সেটা কিন্তু বলতে পারছি না, তাই তো। চলো এখানে আমাদেরকে আরেকটু যেতে হবে, এম এবং এন এর মধ্যে শুধুমাত্র দুইজন ব্যক্তি বসে। এম এবং এন, এম এবং এন এর মধ্যে শুধুমাত্র দুইজন ব্যক্তি বসে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এদিক থেকে ধরলে কিন্তু দুইজন ব্যক্তি অলরেডি বসে গিয়েছে, তার মানে এদিকে এম কিন্তু এখানে আর বসবে না, তাহলে ওই দিকটা ভাবতে হবে। এবার এই দুজনকে, অর্থাৎ এম এখানে দাও, দেখো এম আর এন এর মধ্যে কিন্তু দুইজনই বসে গিয়েছে, পরিষ্কার হলো। এবার বলছে কে এবং ডব্লু, কে এবং ডব্লু এর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে। দেখো এখানে কে এবং ডব্লু এর মধ্যে কিন্তু শুধুমাত্র একজন, কিন্তু কে আর ডব্লু কোথায় কোথায় আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, চলো আমরা এইবারে উপরের দিক থেকে আবার একবার দেখে আসব।
এবারে দেখো এখানে কি বলছে, শুধুমাত্র এল এবং ডব্লিউ এর মধ্যে একজন বসে, ঠিক আছে, একজন ব্যক্তি বসে। তাহলে এখানে এল আমার তো রয়েছে এই যে, আর ডব্লিউ তাহলে আমাকে এইখানে দিতে হবে। তাহলে এদের মধ্যে কজন বসছে, একজন বসছে। এবারে দেখো এই কে আর ডব্লিউ, এই কে আর ডব্লিউ, দেখো আমরা কে কোথায় আছে জানি না, কিন্তু ডব্লিউটা আমরা জানি। কে আর ডব্লিউর মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি বসে, তার মানে এইখানে আমাদের কিন্তু এবারে কে কে দিয়ে দিতে হবে, তাই তো। এবার আর একজন রয়েছে, সেটা হচ্ছে আমাদের কে আই, তাই তো। তাহলে দেখো এখানে আই জে কে এল এম এন আর ডব্লিউ সবাই কিন্তু এখানে বসে গিয়েছে। এবার আমার প্রশ্ন করছে কি আই এবং জে, আই এইখানে আর জে এইখানে, আমরা এদিক থেকে গণনা করতে পারি, এদিক থেকে গণনা করতে পারি, কিন্তু কোন দিক থেকে বলছে দেখি, আই এবং জে এর মধ্যে কতজন লোক বসে যখন আই এর ডান দিক থেকে গণনা করা হয়, এটা কিন্তু প্রশ্নে বলতে হবে। তাহলে আই এর ডান দিক মানে এই দিক, সুতরাং একজন দুইজন, অর্থাৎ দুইজন ব্যক্তি কিন্তু এর মধ্যে বসবে, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা এইভাবে টেবিলটাকে তৈরি করে নেবে এবং তারপরে এইভাবে ছক করলে তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে। চলো একটা ছোট্ট লাইক করে রেখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও। এবং আমরা কিন্তু আজকে 27 নম্বর ক্লাস করাচ্ছি, এর আগে কিন্তু আমাদের 26টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চলে যাও, ওখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসো। এবং ম্যাথের জন্য কিন্তু আমাদের 51টা ক্লাস দেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে, ম্যাথের জন্য 51টা ক্লাস দেওয়া হয়ে গেছে, প্রত্যেকে দেখে নিও। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, এটা করার জন্য আমাদেরকে ছক হেল্প করবে। মনে করো প্রথমে কি বলছে ই, এটা একটা নির্দিষ্ট উপায়ে কিন্তু এ এর সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে ই রয়েছে আমার এইখানে, এ রয়েছে আমার এইখানে, তাহলে পিছনে যাচ্ছে 1 2 3 4, তার মানে এখানে হচ্ছে -4। এইচ চলে যাচ্ছে এম এ, এইচ চলে যাচ্ছে এম এ, এইচ এইখানে, তাহলে দেখো 1 2 3 4 5, তার মানে এটা আবার কিন্তু +5 হয়ে গেল। এস চলে যাচ্ছে ও, এস কোথায় আছে আমার, এস রয়েছে এইখানে, ও রয়েছে আমার এইখানে, 1 2 3 4, তার মানে এখানে কিন্তু আমার প্লাস, এখানে কিন্তু -4 হয়ে যাচ্ছে, আর এম চলে যাবে আর এ, 1 2 3 4 5, তার মানে আমি বুঝতে পারছি সিরিজটা একবার -4 +5 -4 +5 এইভাবে এগোচ্ছে। সুতরাং আমরা এখানে পরিষ্কার প্রথমেই এটার সঙ্গে -4 করব, অর্থাৎ আমরা ও থেকে 4 ঘরে গিয়ে পিছনে যাব, 1 2 3 4, কে দিয়ে শুরু হবে। এখন দেখো কে দিয়ে একজনই কিন্তু অপশান আছে, আর কেউ নেই, সুতরাং একদম ডাইরেক্ট উত্তর বলে দাও, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান সি। চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন দেখো এখানে কি বলছে, ডব্লিউ এক্স ওয়াই জেড টি আর ইউ নামে 6 জন, প্রত্যেকেরই বিভিন্ন বয়সের। এখন এখানে দিয়েছে ডব্লিউ এর বয়স কিন্তু আমাদের কি বলছে, ডব্লিউ এর বয়স হচ্ছে 30, ইউ এর বয়স হচ্ছে টি এর বয়সের 1/4, তার মানে ইউ ইজ ইকালস টু আমি বলতে পারি t/4, তাই তো। আচ্ছা ওয়াই এর বয়স হচ্ছে এক্স এর বয়সের দ্বিগুণ, তার মানে ওয়াই ইজ ইকালস টু আমরা বলতে পারি 2x। আচ্ছা টি এর বয়স হচ্ছে ওয়াই এর বয়সের 5 গুণ, তার মানে টি ইজ ইকালস টু 5y। এরপরে বলছে ডব্লিউ এর বয়স হচ্ছে ইউ এর বয়সের দ্বিগুণ, তার মানে ডব্লিউ ইজ ইকালস টু 2u। তাহলে আমাদের এক্স এর বয়স জেড এর বয়সের 1/4, তার মানে এক্স আরেকটা রয়েছে, এক্স এর বয়স হচ্ছে জেড এর বয়সের 1/4, মানে এখানে 4 ভাগ করতে হবে। তাহলে জেড এর বয়স কত। এখন সবার প্রথমে এই ডব্লিউ, এই ডব্লিউটা কিন্তু আমরা জানি এই যে এখানে রয়েছে 30, তাহলে এখানে লিখে দেব 30, এই 2 দিয়ে যখন কেটে যাবে তাহলে হচ্ছে 15, মানে ইউ এর বয়স কিন্তু আমাদের এখানে 15 চলে আসছে। এবার ইউ কোথায় আছে, এইখানে, তাহলে এইখানে 15 লিখে দাও। এই 4 দিয়ে যেই তুমি গুণ করবে এটা 60 হয়ে যাবে। এই 60টা কার বয়স, টি এর বয়স, তাহলে এখানে 60 লিখে ফেলো। টি আর কোথায় আছে, এইখানে, এখানে যখন আমরা 60 লিখবো 5 দিয়ে কাটলে এটা 12 হয়ে যাবে, তার মানে ওয়াইটা পেয়ে যাচ্ছি 12। আর যেই ওয়াই 12 পেয়ে যাব, এখানে আমরা 12 বসাবো, তাহলে 12টা আবার 2 দিয়ে কাটবে 6 হবে, তার মানে এক্স এর বয়স হচ্ছে কত, তখন 6 হয়ে যাবে। হ্যাঁ, এবার এক্স যদি 6 হয় তাহলে আমরা এইখানে 6 লিখবো, তাহলে 6 লেখার সঙ্গে সঙ্গে আমরা z/4, অর্থাৎ এইখানে গুণ করো 4 6 24, তার মানে জেড এর বয়স কিন্তু আমাদের 24 হয়ে যাবে, 24 বছর, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান ডিতে পাবো। ঠিক আছে, চলো পরবর্তী রিজনিং দেখব। তার আগে জিকে, যারা জিকে নিয়ে চাপে আসো, জিকের জন্য আমাদেরকে 50 টাকা পেমেন্ট করলে আমরা 111টা A4 সাইজের পেজ, যেখানে 2200 প্লাস জিকে আমরা এক জায়গায় করেছি, পেটিএম বা ফোনপে করো, করে স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা A4 সাইজের পেজে করা এবং কম্পিউটার টাইপ করে করা। ঠিক আছে,
সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। এই জিকেগুলো প্রত্যেকটা পরীক্ষায় বারবার আসে। পরের প্রশ্ন, এখানে আমাদেরকে এটা হচ্ছে বাম দিক আর এটা হচ্ছে আমাদের ডান দিক। এখন কি বলছে, এমন কয়টি চিহ্ন আছে যেগুলোর আগে একটি অক্ষর থাকে এবং সাথে একটি সংখ্যাও থাকে। তাহলে এখানে একটা এই যে চিহ্ন, তার আগে কি বলছে, একটা অক্ষর থাকবে আর পরে সংখ্যা থাকবে। তাহলে এখানে এটা হলো না। আচ্ছা, এর আগে অক্ষর পরে সংখ্যা, এটাকে কাউন্ট করো। আচ্ছা, এর পরে দেখো এখানে এর আগে অক্ষর পরে অক্ষর নিতে হবে না। আচ্ছা, এটার আগে অক্ষর পরে সংখ্যা নেওয়া যাবে, দুটো হলো। এটার আগে অক্ষর পরে সংখ্যা নেওয়া যাবে। আচ্ছা, এটার আগে এবং পরে হচ্ছে না। তাহলে সুতরাং এখানে আমাদেরকে কটা পেলাম, তিনটে, তাই তো? তার মানে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। চলো এর পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, এটা করার জন্য আমরা কিন্তু সেই ছকটা আমাদেরকে হেল্প করবে। কিভাবে দেখো, সবার প্রথমে এখানে যেটা দেওয়া রয়েছে আর, এখানে টি এর সঙ্গে কল্পনা করো। দেখো আর টি, আর রয়েছে কোনখানে, আমার এই পজিশনে, আর এখানে টি রয়েছে আমার এই পজিশনে। তাহলে দুই ঘর কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ +2 করে দাও। আচ্ছা, এরপরে এক্সটাকে টেনে ইউ এ নিয়ে যাও। এক্স যখন ইউ এ যাবে, এক্স রয়েছে আমার এইখানে আর ইউ কিন্তু এইখানে, এবার পিছনে আসছে 1 2 3, তার মানে এবার কিন্তু -3 হচ্ছে। এরপরে এখানে ইউটা কিউ এ চলে আসো, ইউ এইখানে, কিউ রয়েছে এইখানে। তাহলে এখানে দেখো 1 2 3 4, তার মানে এবার কিন্তু -4 হচ্ছে। এই জায়গায় এইটুকু করলে হবে না, আমাদেরকে দেখাতে হবে যে পরেরটাও যেন এটা মানে। দেখো টি চলে যাবে ভিতে, টি রয়েছে এইখানে, ভি রয়েছে এইখানে, দুই ঘরে এগিয়ে গেল অর্থাৎ +2। আবার ইউ চলে যাবে আর এ। চলো দেখি, ইউ রয়েছে আমার এইখানে, আর রয়েছে এইখানে 1 2 3, তার মানে -3 হচ্ছে। আচ্ছা, কিউ এম এ যাচ্ছে, কিউ এম এ 1 2 3 4 -4, তার মানে মিললো। তাহলে আর আমাদের বাকিটা করতে হবে না, এখান থেকে ডাইরেক্ট আমরা দুই ঘর কি করব, এগিয়ে যাব। তাহলে এক্স থেকে দুই ঘর যখনই এগিয়ে যাব, 1 2 মানে জেড দিয়ে শুরু হবে। এখন এই জেড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এই এক জায়গায় আছে আর এই এক জায়গায়, তার মানে এখানে এই দুটো অপশন কিন্তু আমরা বাদ দিতে পারছি, তাই না? এরপরে চলো, এরপরে আমাদের ও রয়েছে, ও কোথায় যাবে, ও হচ্ছে 3 ঘর পিছনে চলে যাবে, 3 ঘর, ও থেকে 3 ঘর, অর্থাৎ এখানে এল, জেডের পরে এল, দেখো তো জেডের পরে কোথায় এল আছে, এইখানে, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের উত্তর এই জায়গায়, অর্থাৎ এটা নেই মানে এটা উত্তর হবে না। তাহলে জেড এল ই, এখানে কিন্তু এটা মাইনাস, হ্যাঁ -10। তার কারণ হচ্ছে, সংখ্যাটাকেও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। মনে করো এদের মধ্যে যে গ্যাপ হচ্ছে বা ডিফারেন্স হচ্ছে, সেটা কিন্তু আমাদের বিয়োগ করলে কত আসবে বলো তো, 11। আবার এখান থেকে এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 11। আবার এখান থেকে এইটা কিন্তু অ্যাকচুয়ালি, এই ওয়ানটা অ্যাকচুয়ালি -1 করতে হবে, হ্যাঁ, না এটা 1 1ই থাকছে। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, 1, এখানে হচ্ছে বিয়োগ করলে 11 হচ্ছে। আর এর পরে যেটা থাকবে, এই 1 থেকে যেহেতু আমাদের এখানে থাকছে, সুতরাং 1 থেকে আমাদেরকে যখন বিয়োগ করতে হবে, তাহলে এটা কত থাকবে, এখানেও কিন্তু 11 ডিফারেন্স হবে। তাহলে এখানে আমাদের 10 সংখ্যা বসাতে হবে, ঠিক আছে, এবং মাইনাস লিখতে হবে। তাহলেই এদের মধ্যে যে গ্যাপটা হবে সেটা কিন্তু সবসময় 11 11 করে দিয়ে যাবে। চলো তাহলে এখানে উত্তর কিন্তু এই অপশান সি পেয়ে যাচ্ছি। পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন, চলো আবার একটা বয়স সংক্রান্ত রিজনিং আমরা দেখতে পাচ্ছি। সবার প্রথমে কি বলছে, সি এর বয়স হচ্ছে ডি এর বয়সের 3 গুণ, তার মানে সি ইজ ইকালস টু 3D লেখা যাবে। আচ্ছা, এর বয়স হচ্ছে 3, তার মানে এ ইজ ইকালস টু 3। আচ্ছা, ডি এর বয়স ই এর অর্ধেক, ডি ইজ ইকালস টু ই বাই 2। বি এর বয়স হচ্ছে এ এর দ্বিগুণ, তার মানে বি ইজ ইকালস টু আমরা লিখতে পারি 2a। আর ই এর বয়স হচ্ছে বি এর 4 গুণ, তার মানে ই ইজ ইকালস টু আমরা লিখতে পারি 4b। তাহলে আমাদের বার করতে বলছে সি কত। কুলু কোথায়, এই যে 3 রয়েছে, কুলু এই জায়গায়। তাহলে এ এর মানটা এখানে যেই বসিয়ে দেবো, তাহলে বি এরটা বেরিয়ে যাবে কত, 3 2 6, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদেরকে বিটা যেহেতু বেরিয়ে গেছে, এবার দেখো বি কোথায় আছে আমাদেরকে দেখতে হবে, এই যে নিচে বি, তার মানে হচ্ছে 4 6 24, তার মানে ই পেয়ে গেলাম 24। আর ই এর অর্ধেক আবার ডি, তাহলে ই এর অর্ধেক করে দাও, তার মানে হচ্ছে 12, ডিটা পেয়ে গেলাম। আর এখানে এই জায়গায় যদি আমরা এই 12টা গুণ করে দিই, 3 12 36, তার মানে সি পাচ্ছি 36। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমরা কোন বই পড়বে, এই বেস্ট বুক এর উপরে ক্লিক করো।
ডবল ক্লিক করো, তোমরা কিন্তু বইয়ের লিঙ্ক দেখতে পাবে, অথবা ডেসক্রিপশন বক্সে একদম প্রথমেই লিঙ্ক দেওয়া রয়েছে। কোন বই পড়তে হবে, প্রিভিয়াস ইয়ারের জন্য একটা বই কিনে নাও। এবং যারা ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডির জন্য পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা বই কিন্তু এই ডেসক্রিপশন বক্সে বা এই বেস্ট বুক এর উপরে কিন্তু ক্লিক করে দেখতে পাবে, তোমাদের জন্য বই কিন্তু মেনশন করে রেখেছি। ওকে, চলো পরের প্রশ্ন। আমাদেরকে সিরিজ দিয়েছে, মানে ছক লাগবে। দেখো প্রথমে হচ্ছে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11। কিভাবে এই সংখ্যাটা চলছে আমরা একটু কল্পনা করি। দেখো প্রথমে এখানে 2 বেড়েছে, তারপরে দেখো এখানে আমাদেরকে 4 বাড়ছে, তারপরে এইখান থেকে এই পর্যন্ত যেতে আমাদেরকে কিন্তু বাড়ছে 6। তার মানে আমরা পরিষ্কার বলতে পারি সংখ্যাটা 2, 4, 6, তাহলে 8 বাড়বে। তাহলে এই 17 আর 8 25 হবে। তার মানে 25 মানে অপশান এ আর অপশান বি বাদ দিয়ে দাও। এবার আমাদেরকে এই আই, তারপরে জে, তারপরে এল, তারপরে ও, এইভাবে চলো। আই কোথায় আছে, এই যে, তারপরে জে, তারপরে হচ্ছে এল, তারপরে হচ্ছে ও। এখন মজার বিষয় হচ্ছে প্রথমে 1 ঘরে গিয়েছে, তারপরে 2 ঘরে গিয়েছে, তারপর দেখো 3 ঘরে গিয়েছে মানে +3, তারপরে কিন্তু 4 ঘরে গিয়ে যাবে। 1 2 3 4 মানে এস হয়ে যাবে। সুতরাং এস মানে কিন্তু আমাদের এইটা হচ্ছে রাইট আনসার, অর্থাৎ অপশান সি। চলো পরবর্তী কোশ্চেন দেখবো। এখানে অপশান সি উত্তর করো। পরের প্রশ্ন কি বলছে, নিচের দেওয়া সিরিজের পরবর্তী টার্মটি কি হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তো এখানে বি, তারপরে হচ্ছে ডি, তারপরে এখান থেকে এফ। চলো আমরা একটু চারটা নিই। প্রথমে বি রয়েছে, বি থেকে চলে যাচ্ছে আমার ডিতে, তার মানে 2 ঘরে গিয়েছে। ডি থেকে এফ, তাহলে দেখো আবার 2 ঘরে গিয়েছে, পরিষ্কার এরপরে আবার 2 ঘরে গিয়ে যাবে। তাহলে এইচ দিয়ে শুরু হবে। অপশান এই দুটো আমাদের বাদ চলে যাচ্ছে। এবার 25 থেকে আমার 23-এ আসছে, তার মানে 2 কমেছে, এর থেকে আরও 2 কমেছে, এর থেকে আরও 2 কমবে মানে 19 হবে। তার মানে তারপরে এখানে দেখো এইচ 19 কোথায় আছে, এইচ 19 আমি এইখানে পেয়ে যাচ্ছি অপশান ডি। একদম যেই সেই কিন্তু উত্তর করতে পারছি। এগুলো তোমরা সবাই পারবে, তবু জাস্ট একটু প্র্যাকটিস পারপাসে আমরা কিন্তু করে রাখি। চলো এর পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে আমাদের এখানে, বলছে 1 মার্চ 2005 সাল মঙ্গলবার নিচের দেওয়া কোন তারিখগুলি শুক্রবার ছিল মার্চ 2005 সালে। যেহেতু আমাদের এখানে 1 মার্চ দেওয়া রয়েছে মঙ্গলবার, তাহলে 2 তারিখ হয়ে যাবে বুধবার, 3 তারিখ হয়ে যাবে বৃহস্পতিবার, 4 তারিখ হয়ে যাবে আমাদের শুক্রবার। তার মানে 4 তারিখ থেকে শুরু হবে। তার মানে প্রথমে 4 থাকবে, এই যে অপশান ডিতেই উত্তর রয়েছে। দেখো একদম সহজ। এবার তার পরেরগুলো সব দেখো 7 করে ডিফারেন্স থেকে যাবে, সুতরাং এখানে অপশান ডি উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখব। পরের কোশ্চেন বলছে ব্যতিক্রমটি চিহ্নিত করুন। দেখো এখানে আমাদেরকে কোনটি ব্যতিক্রম, মনে করো এইখানে উপরে যে টি আছে এটাকে যদি আমরা দর্পণে ফেলি তাহলে উল্টো টি হয়, ভি যদি দর্পণে ফেলা হয় তাহলে উল্টো ভি হলো, এন, এন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে ব্যতিক্রম বলতে অ্যাকচুয়ালি এটাই, ঠিক আছে, এটাই কিন্তু আলাদা হচ্ছে। সুতরাং এটা মানে সি, অর্থাৎ এইখানে আমরা উত্তর দেবো এই অপশান সি। পরিষ্কার? সব আরআরবির প্রশ্ন কিন্তু, তোমরা যারা আরআরবির বই আছে দেখো এই সমস্ত প্রশ্ন সব আরআরবিতে এসছে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদেরকে এইগুলো প্র্যাকটিস করে রাখা। পরের প্রশ্ন, চলো এদেরকে করার জন্য আমরা হেল্প নেবে আমাদেরকে এই ছক সি, তারপরে হচ্ছে ডি, তারপরে এফ, তারপরে হচ্ছে আই। দেখো এখানে 1 ঘর বাড়ছে, তারপরে হচ্ছে আমাদের এটা 2 ঘর, তারপরে 3 ঘর, তাহলে পরিষ্কার 4 ঘর। এখানে 1 2 3 4, এম, এম আমাদের উত্তর হয়ে যাবে এখানে অপশান এ। ঠিক আছে, অপশান এ রাইট আনসার। পরের প্রশ্ন, আচ্ছা এখানে আমাদের জি হলো এইচ এর পিতা, তার মানে জি কার পিতা, এইচ এর পিতা, তাহলে এইচ আমাদের নিচেই থাকবে। ঠিক আছে, এবারে দেখো এই এইচ হলো জে এর মা, এইচ হচ্ছে জে এর মা। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম, এইচটা হচ্ছে মহিলা আর জি হচ্ছে পুরুষ। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, কিন্তু যেটাকে আমরা এক্ষুনি কিছু বলতে পারছি না। আবার বলছে যে হলো কে এর ভাই, আর যে আর কে এরা একসঙ্গে থাকবে, এরা হচ্ছে কে এর ভাই। এবার কিন্তু যেটাকে আমি বলতে পারলাম এটা কিন্তু পুরুষ। আচ্ছা কেটাকে এক্ষুনি আমি বলতে পারবো না। বলছে কে হলো এল এর পুত্র। আচ্ছা এবার এল এর পুত্র মানে এখানে উপরে চলে যাবে, তাহলে এল, এই এল এর পুত্র মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি প্লাস মানে পুরুষ। এবারে এই এল, তাহলে একটা জিনিস খেয়াল করো, এইচ এর কিন্তু এখানে ছেলে, আবার এদিকে
এল এর হচ্ছে ছেলে কে, তার এরা দুজন ভাই ভাই মানে এরা দুজন কিন্তু আবার স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে, তাই তো? তাই যদি হয় আমাদেরকে জিজ্ঞাসা করছে জি কিভাবে এল এর সাথে সম্পর্কিত, তাহলে জি এল এর সাথে সম্পর্কিত মানে এইভাবে টানতে হবে সম্পর্কটা। তাহলে দেখো প্রথমে এল এর হচ্ছে স্ত্রী, তার কিন্তু পিতা, অর্থাৎ স্ত্রীর পিতা আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। পরিষ্কার, অপশান এ কিন্তু আমাদের রাইট আনসার। চলো পরবর্তী কোশ্চেন দেখব। বারবার বলছি বই একটা কিনে নাও, ঠিক আছে? একটা বই তোমাদের কাছে রাখা খুব প্রয়োজন, যে বইটা তোমাদের হেল্প করবে সেই বইটা আমরা এইখানে দিয়ে রেখেছি, অথবা তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করে একদম প্রথমেই কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকে আমরা এইখানে 27 নম্বর ক্লাস শেষ করলাম, এরপরে তোমাদের সঙ্গে 28 নম্বর রিজনিং ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? একটা লাইক করে রেখো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।